কথা। কিন্তু আমি যদি প্রতিদিন ওই বাড়িতে যাই, প্রতিদিন যদি বাজার করে দিয়ে আসতে যাই যদি, তাহলে একদিন না একদিন আশপাশের লোক কিন্তু বলবে আমি নিজে পরিষ্কার, মাটাও পরিষ্কার, ঠাকুরের কাছে আমরা পরিষ্কার, কিন্তু ওই আশপাশের লোক কিন্তু বলবে, নেগেটিভ লোক, যে ওই শালার বদমাশ ওখানে মাটা একা থাকে বাড়িতে গিয়ে ওইখানে সময় কাটাচ্ছে, বলবে কিনা? তো এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু সার্বজনীন কাজ যখন করব, আমি অমুকের তোয়াক্কা করি না, আমি তো ঠিক আছি বললে কিন্তু দুদিন পরে কিন্তু লোকগুলো আর অর্থ দেবে না, আমার কাজ করতে কিন্তু দিকদারি হবে। তো সবাই যাতে বুঝতে পারে আমি ক্লিয়ার আছি। সুরেন্দারও কিন্তু এইরকম হয়েছিল, একটা লোক মরার আগে সুরেন্দাকে 56 লাখ টাকা দিয়ে গেছিল যে ওই মন্দিরটার কাজকর্ম করার জন্য, বলছিল এটা আপনি কাউকে বলবেন না, তিনিও কাউকে বলেন নাই। এই টাকাটা কিন্তু তিনি খুব সুন্দর করে খরচা করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় যখন উনি ওনাকে 56 লাখ টাকা দেন, ওই ঘরে কিন্তু ওনার ছেলেও ছিল না, সুরেন্দ্রের সঙ্গেও কেউ ছিল না। পরে দেখা গেল যে সবাই বলছে 1 কোটি টাকা দিয়েছিল। তারপর ওই দুঃখে ওনার হার্ট অ্যাটাক করে মারা যান সুরেন্দ্র। উনি তো প্রমাণ করার কিছু নেই উনি কত পেয়েছিলেন। এই জন্য একটা জিনিস হলো যে বেশিরভাগ মন্দিরে দেখা যায় কি, যেমন রজনীদা মারা যাওয়ার পরে দেখা গেল কাকে শিলচরের দায়িত্ব দেওয়া হবে, চিন্তায় পড়ে গেল। কুমুদদা মারা যাওয়ার পরে কাকে দায়িত্ব দেওয়া হবে, এটা নিয়ে একটা টেনশন শুরু হলো। সজলদা মারা যাওয়ার পরে এরকম হলো। তো এটা তো আচার্যদের দিন এটা বোঝা হয়। আমি এখন করিমগঞ্জ মন্দিরের হয়তো তিনি আমাকে বলছেন চকিদারি করার জন্য। এখন আমি যদি মারা যাই বা আমি যদি এখান থেকে হঠাৎ করে উদা হয়ে যাই, পাগল হয়ে যাই, করিমগঞ্জ মন্দিরের মানে যদি আমি আমার মতো আর 5টা চকিদার তৈরি করে চলে যাই, যে এরা আমি জীবিত থাকতে যদি এদেরকে রেখে চলে যাই যে আগামী দিনে এরা মন্দির দেখবে, তাহলে আচার্যদেবের জন্য কিন্তু পূজা হয় না। গুরুর ববের পূজা দূরে টেলে আয় সকলে নাচিলে, গুরুর পূজা বহন করে হনুমান কিন্তু হনুমান হয়েছিল। আমার পূজা গুরু বহন করার জন্য কিন্তু আমার ডিউটি না, কিন্তু আমার পূজা গুরু বহন করবে। আমার পেটে ব্যথা হলে গুরুকে বলবো, আমার সন্তান হয় না গুরুকে বলবো, আমার ক্যান্সার রোগ হয়েছে গুরুকে বলবো, গুরুকে বলে বলে গুরুকে আমি হেনস্থা করে তুলবো। এটা কিন্তু আমার শিষ্য হিসেবে কর্তব্য না। শিষ্য হিসেবে কর্তব্য একটাই, যে আমার গুরুর কিসে কিসে স্বস্তিক থাকেন, গুরু কিসে আনন্দ থাকেন, তাতে যদি সমস্ত পৃথিবী আমার দিকে মানে আমাকে পাগল বলে, তাতে আমার কিছু যায় আসে না। এটা হলো আমার কনসেপ্ট। এই জন্য আগামী 25শে ডিসেম্বর আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাবো যে করিমগঞ্জে সমস্ত জেলার সমস্ত গুরুভাইদেরকে আমি ডেকেছি মন্দিরে। যেমন আচার্যদের আগন্তুক মানে যে আগমনের একটা সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করা, মন্দিরের ডিপিও আর্টসের অগ্রগতি নিয়ে আলোচনা করা, আর আরেকটা মানে যেটা আছে যে আমি সমস্ত করিমগঞ্জ শহর থেকে সবাইকে বলছি 10টা লোক তোমরা 10টা নাম লিস্ট করে আমার কাছে নিয়ে আসবে। ওই 10টা লোককে আমি মন্দিরের সমস্ত দায়িত্ব দিয়ে যেতে চাই। এবং এটা সবাই মত, আমার কোনো মত নেই এখানে। আমার বাইকে আমি বলবো না তুই ঠিক কর, আমার আত্মীয়কে বলবো না তুমি ঠিক কর, আমার সঙ্গে যারা ক্লোজ আছে তাদেরকে বলবো না ঠিক কর। সমস্ত 5টা জোন আছে, 5টা জোন মিলে দুজন করে এনে দেবে আমাকে। আর তার থেকে আমি আচার্যদের কাছে নিয়ে গিয়ে মন্দিরের দায়িত্ব এদেরকে আমি সঙ্গিয়ে যাবো, যাতে আমি জীবিত অবস্থায় আমি দেখে যেতে পারি যাতে মন্দির সুন্দরভাবে চলছে। আমার অবর্তমানে আচার্যদের এই মূর্তি এটা চাই। আমি নেই, আমি তো মাসের পর মাস থাকি না করিমগঞ্জে, আচার্যদের সঙ্গে হয়ে ঢুকিয়েছি। আশা মোটামুটি সবার মতো আমার এখানেও আচার্যদের তো সন্তুষ্ট হয়ে যাচ্ছে। কোনো তো এরকম কিছু হচ্ছে না, হয়তো আপনাদের মতো এতটা হচ্ছে না, কিন্তু কিছুটা তো হচ্ছে। এই যে কিছুটা যে হচ্ছে এটা হলো আমার নেট ইনকাম বলতে পারেন, মানে নেট আমার অ্যাচিভমেন্ট, যে আমি নেই ওই জায়গায় কাজ হচ্ছে। বেনুদা এই অঞ্চলে কাজ করেন, বেনুদা এমনভাবে মানুষ তৈরি করে যেতে হবে যাতে বেনুদা নেই, বেনুদাকে আচার্যদের বললেন চলে আসো বেনু, এখন রিটায়ার করে মানে দেওঘরে থাকবে। বেনুদা যদি বলেন না ওই দলাই অঞ্চলে আমি কাজ করি, আমি চলে গেলে এই ঠাকুরের দীক্ষা বন্ধ হয়ে যাবে, তাহলে আমি বলবো বেনুদা কোনোদিন কোনো ইষ্ট কাজ করেন না। আমাকে একদিন ডাকলো, এখন এই মুহূর্তে পাতাকান্দি থেকে খাজুদা 5টা দীক্ষা আছে, আপনি না এলে হবে না। আমি বলবো তোমার এই দীক্ষা আমার দেওয়ার দরকার নেই। যদি ওই দীক্ষা যদি আমার ওই জায়গায় আমার আরেকজন সহকর্মীকে দিতে না পারে, তাহলে আমি তো কুলগুরু না যে আমি দীক্ষা। আর আমরা যখনই এই কুলগুরুর মতো আচরণ করি, এই আমার দীক্ষা মুখে দিয়েছে, তখনই কিন্তু লোকে ভাবে এদের এখানে লাভ আছে, মানে মাইর করতে হবে না।
এই জন্য মানে আমি এইভাবে আচার্যদেরকে খুশি করার জন্য চেষ্টা করি। আমিও তো আর মানে মানে এমন কেউ মানে সাধারণ বোঝন নাই যে করে দিতে হবে, চেষ্টা করছি মানে ভালোর যে ভালোর ব্যাক যেটা ওটা এটা দেখাচ্ছি আমি। এই জন্য সবার কাছে আমার প্রার্থনা, এই যে কমিটি কিছু নেই। কিসের কমিটি মানে কর্মৈক্য। আচার্যদেব বলছেন ফাইনালি 3টা লোক ঠিক হবে। একটা লোক মন্দির পরিচালনা করবে, একটা লোক মন্দির পরিচালনা করবে যার নামে টাকা আসবে, সে কিন্তু জীবনের টাকা ছুঁয়ে দেখবে না এখানে টাকা কি, তার নামে টাকা থাকবে কিন্তু সে কোনোদিনও ভুলেও দেখতে পারবে না, মানে বলতে পারবে না যে আমি এখান থেকে 10টা টাকা উঠে দিয়ে দিই আমার নামে যখন আসছে। যে লোক অ্যাকাউন্টেন্ট থাকবে তার কাছে ব্যাংকের বই থেকে শুরু করে সব থাকবে। আমরা যারা সরকারি চাকরি করি আমরা দেখি সরকারি এরকম আজকে জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিস উনার অফিসে কিন্তু বড়বাবু যে বা ক্যাশিয়ার যে বা অ্যাকাউন্টেন্ট যে সে কিন্তু চেকে সই নিয়ে সেই টাকা তুলে আনে, কোনোদিন জয়েন্ট ডিরেক্টর যায় না ব্যাংকে কিন্তু টাকা তুলতে। ওই ভদ্রলোকই পরিচালনায় থাকবেন মন্দির, যাকে সবাই মিলে এই যে মন্দিরের ইষ্টবিধি যদি আজকে 630 জনের ইষ্টবিধি জমা দেয়, 630 জনের মধ্যে 60% লোক ওই দিন ওই মিটিং এ উপস্থিত থাকলে এটা করা মনে। ওই 630 জনের মধ্যে একজন লোক যাতে প্রতিবাদ না করে যে অমুককে এই জায়গায় যদি আমরা দেই তাহলে সে আমাদের মানে আমার গ্রহণযোগ্য না, একটা লোক যদি বলে তাহলে সে মানে আচার্য যদি বলছেন সে সেই লোকের জন্য অ্যাকুরেট না। তারপরে অ্যাকাউন্ট কে করবে, সেই টাকা তুলবে, সবকিছু করবে, এবং একজন থাকবে যে হিসাবপত্র দেওঘরে নিয়ে যাবে এবং জমা দেবে এবং নিয়ে আসবে। আর বিভিন্ন বিভাগ যেমন প্রণামী, একটা ছেলেকে দায়িত্ব দেওয়া হবে, সে প্রণামী দেখবে একটা টিম নিয়ে। এক্সপেন্ডিচার ঠাকুর বুক চালাবে, একটা ছেলে থাকবে, তার একটা টিম থাকবে। কনস্ট্রাকশন একটা ছেলে থাকবে, তার সঙ্গে একটা টিম থাকবে। এরা জানাবে এসে অ্যাকাউন্টেন্টকে এদের মধ্যে থেকে যে আমার ঠাকুর বুকে এই মাসে 3000 টাকা লাগছে, আমার মানে বাউন্ডারি ওয়ালে রিপেয়ারিং এ আমার 2000 টাকা লাগছে। তখন উনি চেক লিখে দিব, দিয়া কইব যে ইনচার্জ আছেন উনি সই দিব, যে টাকাটা জমা দেবে এবং এটা রেজিস্ট্রিতে মেনটেন করা হইব। আর এই 3টা নাম ঠিক করব কিন্তু মানে 10% লোকে না, কিন্তু যে মিটিং এ মিনিমাম 60% লোক উপস্থিত থাকতো না ইষ্টবিধি যারা জমা দেয় তাদের মধ্যে থেকে, তাহলে এই মিটিংটা মানে ওই যে আমরা কই করা মনে না হইতো না, এই মিটিংটা মানে এই মিটিংটা তিনি গ্রহণ করতেন না। তারপরে এইরকম মিটিং হবে, হতে হবে 3বার, আবার জিজ্ঞেস করা হবে পরের মিটিং এ যে আপনারা ওই দিন যেটা করছিলেন এই 3টা নাম এই ব্যাপারে কারোর কোনো মত আছে নাকি, কইল না কোনো মত, কোনো দ্বিমত নেই, তাহলে ফাইনাল। আবার আরেকটা মিটিং করা হইব, করে এরা কইব এই 3টা কারণ এই যে মিটিং ঠিক করা হইব এই ঠিক, কিন্তু পরে 2 মাস পরে যদি রতনদায় গিয়া বা বিশুদায় গিয়ে বা আমি গিয়া কই দাদা হিলারা যে ঠিক হয়েছিল এটা একটা বেজার লাগিয়েছে, আর চিন্তাই শুনতে না। তখন যদি এটা চুর প্রমাণিত হয়ে যাবে দেওয়া হয়েছে, ওই চুর ডেলিয়ে চলতে লাগবো আমরা, তাহলে আগে থেকেই আমরা রিটারে নেওয়া মাথা কামানিটা উচিত কিনা, এটাই হলো আচার্যদেবের কথা। এই কথাগুলো আমরা যদি মানে ঠিক মতো মানে আমরা যদি পালন করি তাহলে আমার মনে হয়, এবং সেখানে কইছেন কোনো বিশেষ যদি কারণ না থাকে তাইলে কোনো পাঞ্জাবেরই কর্মী যাতে এটার মধ্যে না ঢুকে। এই কমিটির মধ্যে আমার এখানে যে করা হয় কোনো পাঞ্জাবেরই কর্মী ঢুকতো না। পাঞ্জাবের ঋত্বিক দাদাদের কাজ হচ্ছে শুধু দীক্ষা দেওয়া, সৎসঙ্গে একটা সামনে একটা আসন দিয়ে তাহলে বয়ে তাই নাইলে সৎসঙ্গ হইতো না। এই যে কি কয় এই যে আমরা চিন্তাধারা এটা চেঞ্জ করতে লাগবো আমরা, নাইলে আমরা আগাইতে পারতাম না। কারণ আমার ঠাকুরের মাঝখানে কিন্তু একজন হয়ে গেলাম, তাহলে বাবা মনের এই কথাটা কিন্তু পালন না। একই আসনে বসে একই উপাস্যের উপাসনা করবেন, যার শিষ্য তিনি স্বয়ং নিজে। এখানে 2 আসন নাই কিন্তু। আর ও যে সৎসঙ্গতে ঋত্বিক দাদা পরিচালনা করতেই লাগবো এমন কোনো জায়গার ঠাকুরের কোনো জায়গায় লেখা নাই কিন্তু। আমরা ওই জায়গাগুলোতে অল্প স্বল্প ভেজাল করে দিকে লোকে আমরা শ্রদ্ধা করতে একটু মানে একটু ইতস্তত করি। গীতার মধ্যে এই 2 নম্বরই আছে। কারণ আমি আজকে ডিক্লেয়ার হলাম আমি এই অঞ্চলের ঋত্বিক, আমি এই অঞ্চলের ইনচার্জ, আমি এই অঞ্চলের সব।
পরদিন দেখলো আমার বউয়ে যে আমার জামাই তো ভোরবেলা প্রার্থনা দুটে না, আমার জামাই তো নাম ধ্যান করে না। আমার আচার্য দেব কিতা কইছেন সব থেকে বেশি নেঙ্গা আমরা সামনে দেখি বউর কাছে। আমার বউয়ে যদি দেখি আয় যে হিলারাত গিয়া রেকর্ডিং পায় যে খাজিও সৎসঙ্গ দেখি কইছে ভোরবেলা প্রার্থনা করতে লাগবো, ভোরবেলা নাম ধ্যান করতে লাগবো, ভোরবেলা ইষ্টভীতি করতে লাগবো। আর তাই যদি দেখে রোজ দিন ইনো আমি কই একটা, আর রোজ দিন 8টার সময় আমি ঘুম থেকে উঠে ইষ্টভীতি নাম ধ্যান করি, তাহলে আমার বউয়ে কইব কিতা? আচ্ছা যদি কইছেন আমার বউটাই কইব। আমার বর যেটা কইয়া আইছে পাবলিকের সামনে, এটা পাবলিকের জন্য, তার জন্য না, আপনার জন্য না। এলে দেখো বেশিরভাগ কর্মীরা ছেলেমেয়েরা, বেশিরভাগ কর্মীর ছেলেমেয়েরা ইষ্টভীতি তো বেজায়, বাপে কোয়া লাগে ইষ্টভীতি করছস নি, সৈস্তনীতি গিয়া হোটেলে খাইলার গিয়া বেশিরভাগ কর্মী এই অভিশাপ আইলো কইতে গিয়া। ছোটবেলা দিয়ে দেখি আইছে বাবাই যেটা বাইরে কয়ে নিতে একটা মানিন না করো, একটা মানিন না বাবাই করো। আমার বাচ্চা যেটা কইছেন আমার ছেলেরা এইবার ওই উৎসবে ভলেন্টিয়ার রাখছেন তার সামনে, বুঝলেন এখন থেকে এই কাজ করার ঠাকুরের ঋত্বিক যখন আমি ঠাকুরের ঋত্বিক, আমি হিলারা থেকে রাজুরে নিয়ে করে কিন্তু মন্দির হয়ে কাজ কর। হ্যাঁ, আর আমার ছেলেরা আমি লন্ডন পাঠিয়ে পড়াশোনা করে যাই। এটা কইছেন কিনা কিন্তু বড় বড় গুন্ডা হয়ে যাচ্ছে বাংলাদেশ, মানে গুন্ডা সর্দার যে, তারপরে কিন্তু গুন্ডামি করে পয়সা দিয়ে বাইরে পড়ায়। আর যেটা তার লোকের চামচা যেটা ইতারে 500,000 টাকা দিয়ে ওটারে দিয়ে কাম করায়। তার মানে আমার ছেলে বড় ইয়ে ঠাকুর দিয়ে কিরম অগ্রসর হইল। আজকে রতনদাই যদি আমার ছেলেরে বা আমার এখানে জড়িয়া করেন কেন মন্দিরের ঝাড়ু দিলে না, একদিন যদি আমি উঠে রতনদা তোমার ছেলে কোনদিন ঝাড়ু দিচ্ছে, তো সত্য যদি মারতে পারে এমএলএ মাতিয়া সাধু সাবধান ফাঁকি। শুনো আচার্যদেবের এই কবিতা কিন্তু খালি রিসাইকেল করার জন্য না, গুরুগিরির মুহে ছুটিস গরুর মতো নিরন্তর, তোর খেয়াতে মাঝি যে নাই শেষের সেদিন ভয়ঙ্কর। তাই আমরা প্রত্যেকের জন্য দেখতে লাগবে পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় করে আসে না, আজগুবিতে কাঁপিয়ে ধরা অনন্তকাল রাখবি ধরে, ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর, হাতটি ধরা থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর। আচ্ছা যদি এই চেতাবনীটা কিন্তু খালি রতনদার জন্য না, খালি বিশুদার জন্য না, আমার জন্য দিচ্ছেন। যে আমি লেকচার মারি তো আমি না মানলে হইব, আর খালি তারাও মানা লাগবে এরম না। যে মানবো হ্যাঁ ও তারও বংশ উদ্ধার হইব। আর না অবিন দাদা এই বয়সে, এই অল্প বয়সে, আজ থেকে তো 10 বছর আগে থেকে তাই দেখি, আজকে যদি তার বয়স কত 24 যদি হয়, 25 যদি হয়, তার বয়স 10 বছর আগে 15 আছে। আচার্যদেবের কিতার অভাব আছে, তাই তো তার ছেলেরে লন্ডন রাখিয়া আমেরিকা রেখে পড়াশোনা করাইতে পারতা। তার ছেলেরে যদি তাই না পাগল বানাইতে পাবলিকের মাঝখানে ঢুকাই দিয়ে সারি দিছুন, তাহলে আমারও তো আমার কর্তব্য কিতা? আমার ছেলে সায়েন্স পড়ে শিলচরে, আমি হিলারা খালাই থাকিয়া আমি মাঝে মাঝে এর ইষ্টকাম করি, আবার এর গিয়া ইলা দেখো আমি সৃষ্ট করে ইষ্ট কাজ হইতো না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবো, যে আমার মেয়েও মন্দিরকে যা উঠতে লাগবো, আমার বউ যা উঠতে লাগবো, আমার মেয়েও বাসন বাঁচতে লাগবো, আমার বউ বাসন বাঁচতে লাগবো, তাইলে আমি তোমার বউ রকম যা বাসন বাঁচবো গিয়া। আমার ছেলে করে প্রতিলুম বিয়া, আমার মেয়ে করে মুসলমান বিয়া, আর আমি সচ্ছকর দাঁড়াইয়া হাত ঘুরাইয়া আরেকজনের মানে মানে ফাঁসা আঙ্গুল দিয়া 2 দিন এটা কদিন দিব, কদিন আমার জুতি বেঞ্জি পরে দিকে হাতির করবো, আরো দিন রাস্তা মেন রোডে উঠলে আমার জুতি খুলে দিব। ঠাকুরের কর্মী মেয়ে প্রতিলুম বিয়া দিতেছেন, হয়তো তার ব্যক্তিগত সাবজেক্ট এটা, তার মেয়েরা কই বিয়া দিবে, এটা তার মেয়ের তো অধিকার তো আমার নাই। কিন্তু সেই মেয়ের বিয়া কেন মন্দির হইব, সেই প্রতিলুম মেয়ের বিয়া কেন মন্দির হইব, কেন জবাব নাই এটা। ঠাকুর সব থেকে বেশি যেটা ঘৃণা করছেন, ঠাকুর বারবার করছেন পায়ে যদি সাপে কামড় দে হাঁটুতে টাকা বান্ধি, হাঁটুতে যদি কামড় দে কোমরে টাকা বান্ধি, কোমরে যদি কামড় দে বুকে টাকা বান্ধি, বুকে যদি কামড় দে গলার টাকা বান্ধি। কিন্তু তালুর যদি সাপে কামড় দে যে টাকাটা কই বান্ধবো আপনারা আমারে করি, তালুর যদি সাপে সুবল মারে টাকা বান্ধার জায়গা আসেনি, আসেনি।
প্রতিলুম বিয়াটা হলো টাকা তালুক তালুক সাপে কামড় দেওয়া। আমরা যদি নিজের ছেলে মেয়েদেরকে নিজের সন্তানাদিদের যদি আমরা ঠাকুরের ম্যারেজ রিফর্ম বিবাহ সংস্কার যদি বুঝাইতে না পারি, তাইলে আমি কি ঠাকুরের বাবাদর্শ মানুষের কাছে প্রচার করব? প্রতিলুমের কোনো ঔষধ নাই কিন্তু। তাই ভাই ইয়ং বাইরে আসো এখানে সবাই খুব হিসাব করিয়া, অনেক সময় চিন্তা করেন অনেকে খাজুদা কিনা দাস, আমি দাস, আমরা করিমগঞ্জের নিখিলেন্দুদাও দাস, সতীন্দ্রদাও দাস, কিন্তু উনারা কিন্তু ক্ষত্রিয় রক্ত আছে উনার মধ্যে, আমি কিন্তু বৈশ্য। আমি যদি এটারে ম্যানেজ করে যদি বিয়া করিলাই, তাইলে কিন্তু মানে ওই যে ঢুকলো ওই যে সাফর বিষ ঢুকলো আমার রক্তর মধ্যে, এই বিষ আর কোনদিন বাড়িতে না। তাই একবার না উপযুক্ত ছেলে পাইছি এর লাগে বিয়া দিলাই, একবার না বারবার ওই বাকি লাগে বিয়া, মানে বিয়া কিতা হইতাম আগে বিয়া লাগে বন্ধু হয়ে যাব। এবার ডরিকুমাল চক্রবর্তীতে এক জায়গা থইছিল ধরনি যায়, মনে আছে এটা এরকম কথা হয় না যে একটা ছেলে আমার বন্ধু হইয়া কইছে তারারে যে মানে আমি এক মেয়ে ব্রাহ্মণ মেয়েরে ভালো পাই বলে, তুমি তো বিয়া করতে পারছো বলে, আমি বিয়া না করলে মেয়ে সুইসাইড করবো বলে, তুমিও করি না সুইসাইড, তাইলে তোমরা দুইজন মরবাই, কইছা তোমরা দুইজন মরবা, কিন্তু সমাজ মরত না। আজকাল আমরা বুক ফুলে এরকম কথা কত যেন কইতাম পারি, এটা করিলা বা অর্ঘ বেশি দিব একটু, এই জাগ্রাত মাতিয়া লাভ নাই। যারা আগে করলিছি, এখন যারা আমরা আসি আমরা তো বুঝতাম, আমরা তো এটা করতে পারি না। তাই সবার কাছে প্রার্থনা, এই যে আমার ধ্রুবদায় কইলেন আচার্যদেবের কথা, আচার্যদেব কিতা কইছেন যে এই যে আমরা আইছি বাড়িতে হয়ে আইছি কিন্তু ইষ্ট কাজ করতে আইছি, সৎসঙ্গে আইছি, কইছে ইষ্টবৃত্তি ইষ্ট কাজ না, এটা আমার দীক্ষা বাঁচানোর লাগিয়া। কইছে সৎসঙ্গে যে আইছি এটা ইষ্ট কাজ না, ঠাকুরের কাজ না, এটা আমার মন্ডে ঠাকুরমুখী রাখার জন্য, ঊর্ধ্বমুখী রাখার জন্য আমি সৎসঙ্গে আইছি, সুতরাং এটা ইষ্ট কাজ না। কইছেন ডিপিওয়ার ইষ্ট কাজ না, কইছেন ডিপিওয়ার বাঙাইয়া কইছেন ডিপিওয়ার করলে কিতা হয়। করোনার সময় WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কইছিল, এটা আপনারা শুনছেন তবু আবার কইছিল যে একটা মানুষ সুস্থ থাকতে গেলে 4টা জিনিসের দরকার, একটা মেন্টাল, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল, একটা সোশিয়াল। আমি যখন ডিপিওয়ারকে যখন বাইরে আজকে আমি টাইম ঠিক করলাম প্রতিদিন 4টার সময় বাইরে, আমার বিভিন্ন দোকানদারি কাজকর্ম আছে, আমি তো সকাল থেকে একটা এনজাইটি থাকি না যে 4টা কিন্তু বেড়া লাগতো না, যাতে 4টার মধ্যে বিশুদ্ধ দুপুরে তোরা গাড়ি নিয়ে উভয় থাকবো, আমি যাতে রেডি হয়ে যাই, আমার একটা টেনশন থাকবো, তবে মেন্টাল এনগেজমেন্ট থাকবো। 2 নম্বর হলো আমার যেটা মানে ফিজিক্যাল, আমি যে হাঁটিয়ে যে একটা জায়গা ডিপিওয়ারকে ঘুরতেছি, ফিজিক্যালি আমার উপরে একটা মানে অ্যাক্টিভিটিস বাড়ে। এরপর সোশিয়াল, এই যে সবাই মিলিয়ে যে একসঙ্গে যেতেছি, আনন্দ ফুর্তি করতেছি, মনের মধ্যে আনন্দ হইতেছে, এটা আমার সোশিয়াল একটা মানে লাইফ আমার ডেভেলপ করে। তারপরে ওই যে গিয়া বাড়িতে দিকে জয়গুরু হয়ে বালা আসেন ঠাকুর দুইটা গল্প করে, এটা স্পিরিচুয়াল। এই সাইডটা করলে আমার কি বলছেন আমি সুস্থ থাকতে পারি, এই জন্য ডিপিওয়ার কিতার লাগি আমার লাগে, ডিপিওয়ার খার লাগে আমার লাগে। বলছেন ঠাকুরের কাজ কোনটা? এই যে ধ্রুবদা হইল যে নিমা পাঞ্জাবি থাকতো না শরীর, মুখ জয়গুরু থাকতো না, আমি হাঁটিয়া যাই কেউ চিনে না আমারে, মানুষও কইতে লাগবে এই মানুষটার মধ্যে কিছু একটা আছে, এই মানুষটা হাঁটাটা আমরা সবার মতো না, এই মানুষের কথাগুলা সবার মতো না, এই মানুষের কথাটা মানে আচরণটা আমরা সবার মতো না। এই যে দীক্ষার সময় সংকল্প করছে আমার জীবন দ্বিতীয় সেবা, তাকে পারিপার্শ্বিক প্রত্যেকের ভিতরে সর্বতভাবে প্রতিষ্ঠিত করছি কিনা 3 নম্বর সংকল্প। ও 3 নম্বর সংকল্প কিন্তু এস্টাবলিশ করতাম আমরা ওইটা দিয়া, এটার প্রমাণ দেখাই যাচ্ছে। আচার্যদেব কিন্তু খাম না করে কথা কই না, টাইম গেছিলেন উত্তরাঞ্চল, এই হিমাচল প্রদেশ, একবার আচার্যদেবের জন্মদিনও খুঁজিয়ে পাওয়া গেছিল না, মানে কই আছেন তাই, এটা গল্প করছেন না, এটা হিমাচল প্রদেশ গেছেন গিয়া ওইখানে একটা গ্রামে 15 দিনের জন্য একটা বাড়ি ভাড়া করে থাকছেন। তাই কিন্তু কোন সময় সাদা কোনো ড্রেস পরছেন না, ওই সময় খালা শার্ট না নীল শার্ট প্যান্ট এগুলা পরছেন, পরিয়া নিজের বউ বাচ্চারে নিয়া আর 2-3 জন তার যারা সহযোগী মানুষ তারা নিশ্চয়ই, আর ওই গ্রামের মানুষের নিয়া তাই আনন্দ ফুর্তি করে 15 দিন কাটাইছে।
মানুষগুলো আওয়ার সময় প্রত্যেকটা মানুষের খানছে, কিন্তু না বলছেন তাই এখানে তার পরিচয় দেন ঠাকুরের প্রপুত্র, না পরিচয় দিয়েছেন তাই যার দেওঘর থেকে এসেছেন, না তাই পরিচয় দিয়েছেন যে তাই সৎসঙ্গের আছে কিছু একটা, কোনো পরিচয় দিয়েছেন, অথচ তাই এখানে 15 দিন কাটাই গেছে। তো 15 দিন কাটাই গেছেন, গল্প তো শেষ, তাই নয় আই গেছে। বেশ কিছুদিন পরে ওই জায়গায় ঠাকুরের এক ঋত্বিক গেছে ট্রান্সফার হইয়া। আমরা এখন কোনো আনো গেলে কিতা করে পিনকোড দেখি, ওই পিনকোডে ইষ্টবিধি নাম আছে, দেখা গেল কোনো নাম নাই। বললেন দাদা এমন এক জায়গায় ট্রান্সফার হইলো আমার, ওইখানে কোনো গুরুবাই নেই, আর ওই জায়গার নাম বলছে যেখানে বাবিদা গিয়ে আইসি। তখন দীপনটা বললা তুই ওগুলা দেশাই, ওই ওই ছেলে 2-3টা নাম্বার ওইখানে যখন তাই গেছেন ওই দিকটি গিয়া যখন মানে তাই মানে সবাই জিজ্ঞাসা, কেউ জানে না বাবা এটা যে আইসা, খালি জানে ঝাড়খণ্ড থেকে একজন বুদ্ধ লোক আইসা, এত মাইক এত ভালো মানুষ, এরকম মানুষ হয় না। ও টাইম খেয়ে গল্প যখন শুরু করলো, তারপরে অ্যাকচুয়ালি দীক্ষা হইল না কিন্তু ওই যে ক্রিয়া করিয়া গেছে আর বারে বারে কর টাইম যে এখন নেবে, এরকম মানুষ আমরা কোনদিন দেখছি না, একসঙ্গে বইয়া খাইতা একসঙ্গে ইয়ে করতা। এরপরে ওই যখন শুনলো যে তাই নিয়ে সব পৃথিবীর মালিক, তখন 265 জন স্বামী স্ত্রী ফ্যামিলি আইয়া দেবরাই আচার্যদেবের কাছে দর্শন করিয়া তারা যায়, এখানে ওখানে একটা কেন্দ্র বসছে। বুঝা গেল এটা যে কোনো পরিচয় দিচ্ছেন না, কিচ্ছু না। এরপরে তো টান অ্যাক্টিভ দিয়েছে, মানুষের মনের মধ্যে দেখাপাত করছে। তো সুদীপ আজকে মানে সুরাইবাড়ি এক জায়গায় গেলা গিয়া সুদীপরা কেউ চিনে না, কিন্তু সুদীপ এমন ওই জায়গায় যদি তাকিয়া এমন একটা সম্পর্ক মানুষের করিয়া মানে মানে করণ থেকে বুঝা যাইব যে ঠাকুরের কেউ একটা ইয়ে গেছে, কোনো একটা ইয়ে গেছিলাম। আমরা কিন্তু জীবনটার এইভাবে নিতে লাগবে। আমরা জীবন আমরা চিন্তা করি, আমি রতনদারে দিলাম এক মানে মানে অর্থাৎ 2 নম্বরই মাঠে ঘুমাতিয়া গেলাম গিয়ে আমি করিমগঞ্জে, আমি গিয়ে আমি আমার ইষ্ট কাজ করি আর দুম দাম ফুর্তি করে বেড়াই। আর রতনদা কিন্তু ওই যে আমার কোথাও গিয়ে এমন এফেক্ট করছে, 3 দিন দেখি রতনদার হানি নাই ঘুম নাই, বিশু করে খালি ফোন, ও বিশুটা খালি দেখি থাকি না। বাবা এটা কাজুর কথা হইতে 1.5 সেকেন্ড লাগছে, আর রতনের 3 দিন শেষ। আমার কথা না কিন্তু কইছেন কিনা যুবদা আছে হিসেবে, তার মানে এই জিনিসটা বুঝতে লাগবো। কইছেন যদি আমার মধ্যে যদি ঠাকুর যদি জীবন্ত থাকুন, আমার যদি প্রধান ঠাকুর ইয়ে থাকুন, তাইলে আমি যখন গাড়ি চালিয়ে যাই কত কাদা উপরে যাই, কত গর্তর উপরে যাই, আমরা কিন্তু গর্ত দেখে থামাইয়া ভাবি না এই ছিল গর্ত ওখানে হইল। আমরা কাজ হিসেবে আমরা যে গন্তব্যে পৌঁছানো, আমার গন্তব্য যদি ঠাকুর ইয়ে থাকুন, তাইলে যত এইসব যত কথা আমার জীবনে আমি এগুলো যদি জুলার মতো ছড়াইতে পারি, তাইলে কিন্তু বুঝা যাইব যে আমার লক্ষ্যটা কতটা হওয়ার অর্থ বুঝা গেল নাকি, যে আমার কিচ্ছু আমার এফেক্ট করতো না, কিচ্ছু আমার এফেক্ট করতো না। আমরা পুরা মানে এখানে তো অনেকে আছেন মানে হয়তো বয়স্করা প্রেম করছেন, আমি করছি কিন্তু লুকাচুরি করে প্রেম। আমি দেখা গেছে যে খিতা হয়েছে সকালে 3টা থেকে বাদ মাইয়া টিউশনে যাইব করিয়া কুয়াশার মধ্যে, মাইয়া কিন্তু তখন মার বুকের ভিতরে ঘুমা বিন্দাস। এরপরে 7:30 পৌনে 8 আইলো যখন আইলো যখন একবারও কিন্তু কইেন না, তুমি কইলে ভোরবেলা আইতাম, ওখান 7:30 বাজে, একবারও কিন্তু কই না আইসো যে মাগো দেখা করিয়া রক্ষা করছো আমাদের কিতা। আপনারা তো করছেন না, এটা বুঝতে নাই। এই কিন্তু বিষয়টা হইলো এইটা। তার মানে এই বিষয়টা যদি আমি ঠাকুরের দিকে চেঞ্জ করে দিই, এই বিষয়টা যদি ঠাকুরের দিকে চেঞ্জ করে দিই, আমার বেরুদায় যেটা খুশি হোক, আমার পালদায় যেতে থাকো, আমার নেপালদায় যেতে থাকো, আমি আইছি সৎসঙ্গে আমার ঠাকুরের জন্য, আমি আমার ঠাকুরের জন্য আইছি। আমি এই যে আইলাম, এই যে কিছুক্ষণ সময় ঠাকুরকে নিয়ে থাকলাম, আমার জীবনের যে মঙ্গল হইল, যদি এই ব্যাপারে আমি কনফার্ম থাকি, মেয়ের ব্যাপারে যেটা কনফার্ম, যত মেয়ের বাইরে লাঠি নিয়ে কুদার নি দেখাত নাই, আমি ভাই আমি খুব মেয়েরে লাগলাম, আমার যদি ঠাকুর লাগে, আমার যদি ঠাকুর লাগে, আমার যদি গোপালডে লাগে, তাইলে কিন্তু আমার গোপালডে নিয়ে মাথা লাগবে। এই খাজুদায় 1.5 সেকেন্ডের কথা গিয়ে রতনদা লিয়া বইতা না। আর জেলা থাকলে আচার্যদেব যেভাবে কইতেছেন আমরা তো সবচেয়ে মজা খিতা, যারা আচার্যদেবরে ভালো পায়, আচার্যদেবরে যারা চিনছে, যারা মনে প্রাণে মনে করে যে যিনি তোমার পরমাচার্য তিনি তোমার পরম গুরু। আচার্যদের গ্রন্থে লেখা আছে, এটা আমার লেখা না, অনুকূল ঠাকুরের লেখা।
পূজ্যবাদেই আচার্যদেবে কইছেন বর্ধা ১৭ বছর সময় গুয়াহাটি মন্দিরে আচার্য ভবনে বারিন্দাত বইয়া গুয়াহাটির কর্মীরারে তখন দাদা এই দেহে আসিলেন, কইছেন এই পৃথিবীতে দুই ধরনের ভক্ত আছে, দুই ধরনের ভক্ত আছে, একটা হলো দৈত্যবাদী আর একটা হলো অদৈত্যবাদী। যারা দৈত্যবাদী তাদের মধ্যে দুই চারিতা আছে, মানে কি ঠাকুর একটা সত্তা আর আচার্যদেবে আরেকটা সত্তা, ঠাকুর ঠাকুরই আর আচার্যদেব আচার্য দেবী। যারা এরকম মনে করে তারা দৈত্যবাদী, তাদের দলে আমি নাই। বাবাইদা কইছেন তাদের দলে উনি নাই, আমার কথা না, প্রাণ কথা, আমি নাই। আর যারা অদৈত্যবাদী তাদের কাছে ঠাকুর যা আচার্য দেবী তা একই সত্তার আলাদা রূপ। কইছেন শিম সিদ্ধ আর শিম চচ্চরা, শিমেরই সিদ্ধ আর শিমেরই চচ্চরা। বিষয় কিটা শিম, শিম ভাজা, শিম তরকারি, ঝুল সব তো শিমেরই হলতাওর। তাহলে ঠাকুরের আচার্যদেব ঠিক এরকম একই সত্তার, ঠিক রূপটা আলাদা। যারা এরকম মনে করে তারা অদৈত্যবাদী, আমি তাদের দলে আছি। আমার কাছে ঠাকুর যা আচার্যদেবতা। গত ৩-৪ দিন আগে অবিন দাদা হইতেছেন ভুবনেশ্বরে, কোন একটা কারণে আমার সঙ্গে একটু কথা হয়েছিল। হইতেছেন যে এখন বাবা খাচ্ছে পাপি তাপি পুণ্যবান নেতা, পাতি নেতা, কেডার, লিডার, এখন বাবার কাছে এখন সব একা। বাবা জানোই নেপালদা ও গোবর ছড়িয়েছে, নেপালদা যখন বাবার কাছে এই বাবা কইতেন এটা করলে কেন, বাবা ওই স্তরে গেছেন, ঠাকুর কইতেছেন বাবা এখন ঠাকুরের স্তরে গেছে কি আপনারা যত জাবরা যত ঝামেলা মা তত সব আমার কাছে এইবা, বাবারে কেউ দিকদারি দিবা না, দিকদারি দিলে আমি আপনারা ছাড়তাম না। ফুল ফর্মে শিলংয়ে আচার্যদেব কইলেন রতিন দাস তারা ইঞ্জিনিয়ার দিক, এমনিতে গুয়াহাটিতে আছে অবিন্দাদার আসন বইছে না, কইলেন তাই বুঝে আসিলা শিলংয়ে আসলেনি, কইলেন তারা আইছিল আচার্যদেবকে গুয়াহাটি নিয়ে যাওয়া হলে হইতো, কইছে সুপ্রিম কোর্ট নিচে থাকতে এখানে আইছে, এরকম কিন্তু সুপ্রিম কোর্ট নিচে থাকতে এখানে আইছে, মানে অবিন্দাদা সুপ্রিম কোর্ট নিচে বস কইছেন কিনা, কো না কইছেন কিনা, নিচে থাকতে এখানে আইসো কেন? আমারও এমন দুর্ভাগ্য না সৌভাগ্য যে না, তার মাছ যখন হলতা আমি থাকি আর তাকে আমার তো তখন তার কথা উনি আইসি ওখানে, আর আমি ব্রিটিশ কথা কি হুনমুনি কো হুনার লাইন আছে না, কো না আমার সুদীপে গেলে এই সাইডে সুদীপ বলে আমরা নেতা, সুদীপে গেলে না গো আমি কই আর গুণ নিও না, আমি তো এখানে নিতে পারতাম না, আর আমি তো মাথা বেশি লিখছিলেন। আমরা সবে একটা জায়গায় মাথা ব্যস্ত লাগবে, এটা হলো আচার্যদেব, এটা হলো অবিন্দা। আমি কই না আপনি, আমি তো নমুনা মাতিয়ার দিকে, আপনারা আমার দিকে আমার দিকে দাবি দিতা। আমরা কারোর কোনো দল নয়, আমার একটাই দল, শত দল, এটা হলো আচার্যদেবের দল, এটা ঠাকুরের দল। এই দলের সঙ্গে যদি মত আমার মিলে না, দেখা যায় আচার্যদেবের কথা আপনি শুনবে না, কিন্তু আপনার ট্রেন হয়তো আমি উঠতে পারতাম না, আপনার ট্রেনগুলো অ্যাক্সিডেন্ট হবে কনফার্ম, আমি কিনা উঠবো? সেটা বাবা হইতে পারেন, ঠাকুর দাদা হইতে পারেন, আমার আত্মীয় স্বজন যেই হইতে পারেন, আমি তো আমি ট্রেনে জানি শুনে কিলে উঠবো, এই ট্রেনে কিন্তু অ্যাক্সিডেন্ট হইব, ড্রাইভার মাল খাইয়া বাদ অ্যাক্সিডেন্ট হইব না, আমি উঠবো ওই ট্রেনে যেহেতু কনফার্ম, বেনুজার মতো বালা মানুষ ট্রেনের ড্রাইভার, আমি তো ট্রেনে উঠবো কিনা, যদি বেনুজার দেওয়ার কম যায় বুঝছেন, আমরা কম যাইতাম, টাইম কম যায়, আর আচ্ছা যদি টাইম সবসময় যাইতাম, খুব ভালো ফাইন বেনুদারি। আজকে না তো বেনুদার সঙ্গে আচার্যের সম্পর্ক উমেশ লকর বেনুদের দত্ত, মানে সেই ডুমডুমা থেকে সম্পর্ক নাকি তা ভুল হইয়া এবারও কথা হয়েছে গাড়ি দিয়ে তোমার কথা, তাহলে এই লাইসেন্স দিয়েছেন দিকে হইলাম কথা, বুঝছো না, হ্যাঁ তোমার যেতে লাগবে আরো বেশি, সাইন কি মাঝে মাঝে যেতে হয়, সেই জন্য উমেশ বেনুদা আসছেন না, কিন্তু ডুমডুমা সাপেকাটি ওটা অঞ্চল বেনুদা খাস করে এসেছি আমরা, বাইক আমরা বাইক একটু বড় করি। যাই হোক, আমরা বুঝা গেছে বিষয়টা। এখন যারা নাম দেওয়া হয়েছে এই নামগুলা সবাই জানছেন কার কার নাম দেওয়া হয়েছে, ওই দিন যারা নাম ঠিক করা হয়েছিল এই নামগুলা সবাই জানছেন, জানছিল না সবাই আগে প্রথম তো জানাইছিলাম বলে এই নামের ব্যাপারে কারোর কোনো অজুর আপত্তি আছে কিনা সবাই কইতে লাগবে, পরে বলে খামাইতো না, কিন্তু এটা সেকেন্ড মিটিং নেন, এটা ওই তো সেকেন্ড মিটিং, যদিও এই দিন অ্যাটেন্ডেন্স কম আছিল, আরেকটা রোম একটা কিছু করতে লাগবে, যেটা রোম আরো মানুষ না না নামগুলা হল
বাবু